দ্বিতীয় সংবাদ দুপুরে স্বাগত। জাহিদুল বাশার আছে আপনাদের সাথে। শিরোনাম জানাচ্ছিলাম, আর এবার যাব পুরো খবরে। ঈদুল আজহার দুদিন আগে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তে অতিরিক্ত ভিড়ের কারণে হুড়োহুড়ো করে ট্রেনে উঠতে হয় অনেক যাত্রীকে। টিকিট কেটেও উঠতে না পারেননি কিছু যাত্রী। এদিকে নিষেধ সত্ত্বেও পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসের ছাদে রওনা হন অসংখ্য যাত্রী। কমলাপুর রেল স্টেশনে হুড়োহুড়ি করে জানালা দিয়ে এভাবেই ট্রেনে উঠছেন ঘরমুখী অনেক যাত্রী। পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপনে বাড়ির দিকে ছুটছে নগরবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যাত্রীদের চাপ। অতিরিক্ত ভিড়ের কারণে 10 দিন আগে টিকিট কেটেও ট্রেনে উঠতে না পারার কথা জানান অনেকেই। সার্ভার জটিলতার কারণে টিকিট সংগ্রহে ভোগান্তিরও রয়েছে অভিযোগ। এছাড়া স্ট্যান্ডিং টিকিটে অতিরিক্ত যাত্রীর চাপে ট্রেনের ভেতরে গাদাগাদি অবস্থা জানান ঘরমুখী মানুষ। ট্রেন যদি সকালবেলায় থাকে তাইলে আর ট্রেন কেন 7-8 মিনিট আগে লাইন দিল? আগে থেকে 1 ঘন্টা আগে লাইনে দিত, আমি বুঝতে পারতাম ট্রেনটা এই লাইন আছে, তাহলে আমি ট্রেনে উঠতে পারতাম। ঢুকতে পারতেছেন, অনেক ভোগান্তি হচ্ছে আমাদের। উত্তরাঞ্চলগামী একাধিক ট্রেন ও পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস নির্ধারিত সময়ের প্রায় 1 ঘণ্টা পর স্টেশন ছেড়ে যায়। ট্রেনের ছাদে ভ্রমণ না করার জন্য বারবার ঘোষণার পরও ছাদে উঠে রওনা হন অসংখ্য যাত্রী। যারা টিকিট কাটতেছে না তারা জোর জবরদস্তি করে আগে আসে, জায়গাগুলোকে পুরো ফিল আপ করে ফেলছে। ঠেলাঠালি করে হারা দেয়, কেমন করে উঠবো? সিটও না, টিকিট আছে। রেল কর্তৃপক্ষ বলছে, কিছু ট্রেন ছাড়তে দেরি হলেও ঈদ যাত্রায় এখন পর্যন্ত বড় ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি। মঙ্গলবার ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে আন্তঃনগর ট্রেন মোট 42টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিভিন্ন স্টেশনগুলোতে এখন বাড়ি ফেরা মানুষের ভিড়। আমরা সরাসরি রেল স্টেশনে যাব। কমলাপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, একটু জানাবেন যে এই মুহূর্তে চিত্র তো দেখবই, সেই সাথে আরেকটি বিষয়, অনেকে টিকিট কেটে উঠতে পারেননি। কালকে অনেক যাত্রীরা অভিযোগ করেছেন, কান্নাকাটি করছেন। জি ঠিক তাই। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছে রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশন, এবং আমি কিন্তু এখানে অনেক সকাল থেকে এখানে অবস্থান করছি। শুরুতে যদি আজকে সারাদিনের যদি সারসংক্ষেপ যদি আমি একটু বলি, সকাল থেকে যেহেতু আমি এখানে রয়েছি, যে ভোরের যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোতে কিন্তু অতিরিক্ত যাত্রী চাপ ছিল, এবং বরাবরই আমি প্রতিটি সংবাদে যে কথাটি বলেছি, উত্তর অঞ্চলের উত্তরবঙ্গগামী যেই ট্রেনগুলো রয়েছে, একতা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস এবং নীলসাগর এক্সপ্রেস, এই ট্রেনগুলোতে কিন্তু আমরা অতিরিক্ত যাত্রী চাপ দেখেছি। এবং প্রতিবেদনও কিন্তু ছিল যে একতা এক্সপ্রেসে কিন্তু আমরা যেটি নিষিদ্ধ ছিল যে ছাদে যাত্রী ওঠা, আমরা কিন্তু ছাদে অনেক যাত্রী উঠতে দেখেছি। ছাদে তারা এরকম একটা প্রতিকূল আবহাওয়া, কিছুক্ষণ আগে কিন্তু এখানে অনেক বৃষ্টি হয়েছে, সেই আবহাওয়ার মধ্যে কিন্তু অনেকে ছাদে উঠেই কিন্তু তারা যাত্রা করছেন। এবং একই সাথে যদি বলি, এখন প্ল্যাটফর্মের চিত্র দেখতে পাচ্ছেন যে এখন আসলে কিছুক্ষণ আগে এখান থেকে বনলতা এক্সপ্রেস যেটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়, সেই ট্রেনটি কিন্তু 1:30 মিনিটে ছেড়ে গিয়েছে। এবং আজকে কিন্তু সেই আড়াইটার সময়, অর্থাৎ 2:30 আরেকটি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবে আরেকটি ট্রেন, সেটি হলো যে সিল্ক সিটি যে ট্রেনটি রয়েছে। এবং যে অভিযোগের কথা আপনি বলছিলেন, আসলে আমরা অনেকের সাথে এখানে কথা বলেছি বাসার, এবং সকলে কিন্তু এখানে অনেকের অভিযোগ যে তারা যখন ট্রেনের টিকিটটা কাটেন, যখন 8:01 যখন কাটেন, 2 মিনিটে কিন্তু সবগুলো টিকিট দেখা যাচ্ছে যে মানে বুকড হয়ে গিয়েছে, এমনটাই কিন্তু দেখেছে। তাদেরকে অনলাইনে টিকিট কিন্তু তাদের বেশ ভোগান্তি এবং বিড়ম্বনা পেরোতে হয়েছে। এবং একই সাথে যদি বলি, আজকের চিত্র বলি, ঈদুল আজহা কিন্তু 28 তারিখে যেহেতু ঈদ উদযাপন হবে, ফলে কিন্তু আজকে অনেক বেশি মানুষ কিন্তু বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উত্তরবঙ্গ এবং যে পূর্বাঞ্চলগুলোতে কিন্তু মানুষ ছুটছেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা যে উঠতে না পারার যে বিষয়টি, সেটা কিন্তু আমি এখানে দেখেছি একতা এক্সপ্রেসের ক্ষেত্রে, যে গেটগুলো রয়েছে, অর্থাৎ প্রবেশ পথে তাদের ভিতরে যেতে তাদের কষ্ট হচ্ছে, তারা জানালা দিয়ে ভেতরে ঢুকছে। তবে আরেকটি বিষয় যেটা জানিয়ে রাখি, এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এখানে বারবার টহল দিচ্ছেন। এখানে র্যাবের সদস্যরা কিছুক্ষণ আগে এসেছেন, টহল দিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন, তারা তৎপর রয়েছেন এখানে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু ঈদের সময় আমরা কিন্তু বরাবরই দেখি আসলে অনেক মানুষ রাজধানী ছাড়েন প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে, ফলে যে বাড়তি চাপ সেটা স্বাভাবিকভাবেই রয়েছে। এবং এখন পর্যন্ত প্রায় 25টি ট্রেন কিন্তু ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। আজকে প্রায় 42টি ট্রেন, আন্তঃনগর ট্রেন কিন্তু বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। তো আপাতত আসলে আমি যদি বলি যে সার্বিক বিষয় তুলে ধরছিলেন, নিশ্চয়ই পরবর্তীতে আবার আপডেট নিব আপনার কাছ থেকে। ঈদ উদযাপনে দেশের নানা গন্তব্যে ছুটছেন ঘরমুখী মানুষ। বেশিরভাগ তৈরি পোশাক কারখানা ছুটি হওয়ায় সড়কে
শ্রমজীবী মানুষের ঢল নেমেছে। ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। এদিকে কিছু কিছু পরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। কম ভাড়ায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকেও বাড়ি যাচ্ছেন অনেকেই। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ির পথে নানা শ্রেণী পেশার মানুষ। গন্তব্যে পৌঁছাতে মঙ্গলবার ভোর থেকেই বাস, মিনিবাস সহ বিভিন্ন যানবাহনে চড়ে ঢাকা ছাড়ছেন তারা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনে চাপ বেড়েছে কয়েক গুণ। টঙ্গী, গাজীপুরা থেকে বোটবাজার, ভোগড়া বাইপাস ও চান্দানা চৌরাস্তায় গাড়ি চলছে ধীর গতিতে। কম ভাড়ায় জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাকে চড়ে রওনা হয়েছেন নিম্ন আয়ের অনেক মানুষ। টাকা উঠছে, ভাড়া বাড়তি, এই টাকা পয়সার সংকটে আছি। টাকা বেশি, যানজট বেশি, এই কারণে টাকা যাইতেছে হাওয়া বাতাস খাওয়ার জন্য। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কবিরপুর থেকে কালিয়াকৈর বাইপাস ও শফিপুর থেকে চন্দ্রা অংশেও থেমে থেমে গাড়ি জটলা। মহাসড়কে যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামার কারণে সড়কে বেড়েছে বিশৃঙ্খলা। 400-500 টাকা হইলে আমরা শেরপুর পর্যন্ত যাইবার পাইছি, আর আনকা ভাড়া 700 টাকা করে চাইতেছে, তারপরে আমরা সিট পাইতেছি। সকাল থেকে গাড়ির প্রচুর চাপ, আমরা সবাই অ্যাক্টিভ আছি, আমরা কাজ করতেছি, অফিসার সহ সবাই এখন ফিল্ডে আছি। আমরা অতিরিক্ত পুলিশও এখানে ডেপ্লয় করা আছে, আমরা সেই অনুযায়ী কাজ করছি। অতিরিক্ত যানবাহনের চাপ ও বৃষ্টির কারণে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে যানজটে ভোগান্তিতে পড়েন ঘরমুখী মানুষ। গাজীপুর চৌরাস্তা থেকে চান্দুরা 4 ঘন্টায় এলাঙ্গা থেকে যাম, আবার মোরা মনে হয় কদ্দুরবক করতে পারবো না। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহনের চাপ থাকলেও নেই যানজটের দুর্ভোগ। এতে নির্বিঘ্নেই গন্তব্যে পৌঁছাতে পারছেন দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহাসড়কের খবর জানবো। গাজীপুর থেকে এই মুহূর্তে আমার সাথে সরাসরি রয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, এই প্রত্যেক ঈদে গাজীপুরের বিশেষ করে টঙ্গী থেকে শুরু করে চান্দনা চৌরাস্তা, চন্দ্রা এলাকা, গাজীপুর এলাকায় যাত্রীদের কাছে আতঙ্কের নাম। এবার কি অবস্থা এখন? দেখুন, আর একদিন পরে ঈদ, শেষ মুহূর্তে কিন্তু এই রাজধানী সহ গাজীপুর ছাড়ছেন মানুষ, বিশেষ করে যারা শ্রমজীবী বিভিন্ন কারখানায় কাজ করতেন সেই শ্রমিকদের কিন্তু বাড়ি ফেরার যে প্রবণতা সেটি আমরা দেখতে পাচ্ছি এই মহাসড়কে। এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুপুরের কিছু পর এখানে কিন্তু বৃষ্টি হয়েছে, ফলে এমনিতেই সকাল থেকে গাড়ির ধীরগতি ছিল। এখন মহাসড়কে বিভিন্ন স্থান, বিশেষ করে ভোগড়া বাইপাস এবং মালিকের বাড়ি সহ কয়েকটি স্থানে পানি, হাঁটু পানি জমায় স্বাভাবিক গতিতে কিন্তু গাড়ি চলাচল করতে পারছে না। এবং চালকরা যেটি জানিয়েছেন যে এই যে মহাসড়কে পানি জমে আছে, সেই পানি জমার কারণে তারা স্বাভাবিক গতিতে গাড়ি চালাতে যেমন পারছেন না, তেমনিভাবে অনেক গাড়ি কিন্তু ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে যাচ্ছে। ফলে এই পয়েন্টগুলো দিয়ে কিন্তু তাদের গাড়ি চালাতে বেশ বেগ পেতে হচ্ছে। একই অবস্থা আমরা দেখেছি চান্দনা চৌরাস্তার যে ফ্লাইওভারটি রয়েছে, সেই ফ্লাইওভারে কিন্তু গাড়ির ধীরগতি রয়েছে। এবং এই ফ্লাইওভারের অপর প্রান্তে যেখানে মানুষের জটলা রয়েছে, সেই জটলা আসলে সেখান থেকে মানুষ বিভিন্ন ময়মনসিংহ, রাজশাহী, শেরপুর সহ বিভিন্ন জেলায় বিভিন্ন রুটে তারা তাদের গন্তব্যে যাচ্ছেন। সেই কারণে সেখানে তারা কিন্তু গাড়ির জন্য অপেক্ষমান আছেন। এবং রাজধানী থেকে যেই গাড়িগুলি আসছে সেই গাড়িগুলোতে তারা সেই পয়েন্ট থেকে ওঠার চেষ্টা করছেন। ফলে সেই যে ফ্লাইওভারের শেষ পর্যন্ত সেখানে কিন্তু গাড়ির ধীরগতি রয়েছে এবং সেখানে ফ্লাইওভার থেকে নামতে গিয়ে আবুল হাসান, একটা বিষয় সেটি হচ্ছে এই ঈদযাত্রা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেগুলো রয়েছে, বিশেষ করে সড়ক, স্বরাষ্ট্র, সেখান থেকে বলা হয়েছিল যে ভোগান্তি কমানোর জন্য সব ধরনের ব্যবস্থা তারা নেবেন। আপনারা মাঠে আসলে কি দেখতে পাচ্ছেন? কোনো তৎপরতা আছে? ভোগান্তি কিন্তু এর মধ্যে আসলে শুরু হয়েছে। বিশেষ করে যে জলাবদ্ধতার কথাটি আমরা বলেছি, এইটা কিন্তু বিআরটি প্রকল্পের একটি রাস্তা এবং এটি সাধারণত সিটি কর্পোরেশন এবং বিআরটি উভয় সংস্থায় কিন্তু দেখে থাকে। কিন্তু আমরা গতকালও দেখেছি যে এখানে দীর্ঘ সময় পানি, প্রায় 3.5 ঘন্টার মতো পানি জমেছিল। আজকেও বৃষ্টি হওয়ার পর কিন্তু এখানে পানি জমে আছে এবং এই জলাবদ্ধতা মাড়িয়াই কিন্তু গাড়িগুলো চলাচল করছে। এবং ট্রাফিক পুলিশ আসলে এক্ষেত্রে অনেকটাই অসহায়। তারা যেটি জানিয়েছেন যে ত্রুটিপূর্ণ বিআরটি নকশার কারণে এই যে পানি, সেই পানি যাওয়ার কোনো রাস্তা আসলে নেই। ফলে অল্প বৃষ্টিতেই এখানে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং গাড়ি থেমে যাচ্ছে, গাড়ির গতি হারাচ্ছে।
ফলে ট্রাফিক পুলিশ কিন্তু ইচ্ছা থাকার পরেও এই গাড়িগুলো তারা সরাতে পারছে না। যদিও ট্রাফিক বলছেন যে যানজট নিরসনের জন্য তারা অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করছে, প্রায় 600 মতো শতাধিক পুলিশ এখানে কাজ করে যাচ্ছেন, কিন্তু তারপরে কিন্তু এই ভোগান্তি আসলে কমছে না। এবং যাত্রীরা যেটি অভিযোগ করছেন যে বাড়তি ভাড়া তাদের কাছে আদায় করা হচ্ছে, সেই ব্যাপারে কিন্তু পুলিশ বলছিল যে এখানে বিআরটি, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সহ বিভিন্ন তদারকি সংস্থা কাজ করার কথা, কিন্তু বাস্তবে আমরা এখানে কোনো সংস্থাকেই আসলে দেখতে পাইনি। ফলে এক ধরনের ভোগান্তি মাথায় নিয়ে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু মানুষ তাদের বাড়ি ফিরছেন এবং বাড়তি ভাড়া দিয়েই তাদের গন্তব্যে যেতে হচ্ছে। এই ছিল আবুল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। জানাচ্ছিলেন টাঙ্গাইলে যাত্রীদের ভোগান্তি, যানজটের চিত্র দেখাচ্ছিলেন। এবার কোরবানির পশুর হাটের খবর। দেশজুড়ে কোরবানির হাটগুলোতে জমে উঠেছে বেচাকেনা। ক্রেতা বিক্রেতার সরব উপস্থিতিতে হাটে উৎসবমুখর পরিবেশ। চলছে পছন্দের পশু নিয়ে দর কষাকষি। এবারের ঈদে কোরবানির পশুর সরবরাহ পর্যাপ্ত থাকায় বেশ খুশি ক্রেতারা, তবে আশানুরূপ দাম না পাওয়ায় হতাশা জানিয়েছেন অনেক বিক্রেতা। ছোট মাঝারি গরুর চাহিদা বেশি থাকায় বড় গরু নিয়ে কিছুটা বিপাকে তারা। রাজশাহী নগরী ও উপজেলার বিভিন্ন পশুর হাটে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। জেলায় এবার 22টি স্থায়ী ও 13টি অস্থায়ী হাট বসেছে। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। এগুলো দাম আপনার 2 লাখ 2.5 লাখ করে আছে, দাম কম বলছে। গতকাল একজনা কিনেছে, ওটা 100 কেজির মতো হবে, মাত্র 71,000, কিন্তু ওই অনুযায়ী আজকে দামটা অনেক বেশি চাচ্ছে। দেশি ছাড়াও ফ্রিজিয়ান, জার্সি, শাহিওয়াল ও সিন্ধি সহ নানা জাতের গরু উঠেছে জামালপুরের বিভিন্ন হাটে। তবে ভালো দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় বিক্রেতারা। যশোরে 20টি পশুর হাটে পর্যাপ্ত সরবরাহ থাকলেও আশানুরূপ দাম মিলছে না অভিযোগ বিক্রেতাদের। আর ক্রেতারা বলছেন দাম কিছুটা বেশি হলেও সরবরাহ ভালো হওয়ায় দেখে শুনে কিনতে পারছেন তারা। যে গরু মনে 1.5 লাখ ওটা 10,000 20,000 টাকা দাম করতেছে। ওইভাবে আসলে হচ্ছে না, পছন্দ হচ্ছে, দেখছে না, দেখছে তা পছন্দ হচ্ছে না। দিনাজপুরের হিলি, কাটলা, বিরামপুর, রানীগঞ্জ সহ বিভিন্ন হাটে মাঝারি আকারে গরু উঠেছে বেশি। পুরোদমে চলছে বেচাকেনা। হাটের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে পুলিশ। খুবই ভালো লাগছে, অলরেডি আমি কিনে ফেলেছি। আসার 30 মিনিটের মধ্যেই আলহামদুলিল্লাহ আমার গরু হয়ে গেছে। পোশাকের পাশাপাশি সিভিল টিমও বিভিন্ন জায়গায় মোতায়েন আছে। আর তারও যদি জাল টাকার বিষয় আমাদের মেশিন দ্বারা পরীক্ষা করতে পারবে। শেরপুরের হাটে মাঝারি ও ছোট গরুই বিক্রি হচ্ছে বেশি। বড় গরু চাহিদা কম থাকায় হতাশ অনেক খামারি। 2.5 লক্ষ টাকা খরচ হয়েছে, এই গরু দাম কত জানেন? 1,50,000, 60। যারা গরু নিয়ে আসছে তারা দাম ছাড়তেছে না, এখন একটু দামটা বেশি, কেনা হয়নি। চাঁদপুরের হাটগুলোতে দেশীয় গরু, মহিষ ও ছাগলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এলাকার স্কুল মাঠ ও সড়কের পাশেও পশু নিয়ে বসেছেন অনেক বিক্রেতা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে সকাল থেকেই ক্রেতা বিক্রেতায় সরগরম রাজধানীর পশুর হাট। ছোট এবং মাঝারি গরুর বিক্রি ভালো, তবে বড় গরু নিয়ে দুশ্চিন্তায় ব্যাপারীরা। মঙ্গলবার ভোর থেকেই কোরবানির পশু কিনতে হাটে আসতে শুরু করেন ক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার ভিড় বেড়ে যায় কয়েক গুণ। এবার হাটে দেশি গরুর চাহিদাই বেশি। বিক্রেতারা বলছেন ছোট এবং মাঝারি গরু বিক্রি ভালো, তবে দাম বেশি বলে অভিযোগ করছেন ক্রেতারা। অন্যদিকে বিক্রেতারা বলছেন আশানুরূপ দাম পাচ্ছেন না। এদিকে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন ক্রেতা বিক্রেতা উভয়। কোরবানির পশুর হাটের আরও খবর নিয়ে ঢাকা ও রাজশাহী থেকে সহকর্মীরা রয়েছেন। শুরুতেই রাজধানীর দিয়াবাড়িতে যাব, আদিলুর রহমান রয়েছেন। আদিলুর, কিছুক্ষণ আগেও ধুম বৃষ্টি হয়ে গেল, একটু জানতে চাই যে আসলে এই মুহূর্তে হাটের চিত্র কি আর আবহাওয়ার কোনো প্রভাব কি দরদামে পড়েছে? প্রথমে আসলে হচ্ছে হাটের স্থানটা একটু সংশোধন করে দিতে চাই। সেটি হচ্ছে যে আমি আছি কালশি হাটে। আর সকাল থেকে বৈরী একটি আবহাওয়া আছে, বৈরী আবহাওয়ার একটি প্রভাব কিন্তু আসলে বাসার হাটে পড়েছে। তার কারণ হচ্ছে যে আপনি জানেন যে কিছুক্ষণ আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, একদম মুষলধারের যেটি আসলে বলা যায় সেই বৃষ্টি, এবং সেই বৃষ্টির কারণে হাটে ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই কিন্তু আসলে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। বিক্রেতারা ভোগান্তিতে আছেন তার কোরবানির পশুটিকে নিয়ে। তার কারণ আপনি জানেন যে রাজধানীতে যে হাটগুলো, অস্থায়ী যে হাটগুলো তৈরি করা হয়, সেই হাটগুলোতে হাটের ইজারাদাররা
সেই অর্থে কিন্তু আসলে ত্রিপল বা পলিথিন বা শেডের ব্যবস্থাটি করেন না, অপর্যাপ্ত থাকে, যে কারণে একদমই বৃষ্টির পরে পুরো যে এলাকাগুলো আছে, হাটটি আছে, সেটি আসলে কাদা হয়ে গেছে। কোনো কোনো হাটে পানি পর্যন্ত আসলে জমে গেছে, যে কারণে কোরবানির পশু বিক্রেতা যারা আছেন তারা কোরবানির পশু নিয়ে বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন। পশুগুলো দীর্ঘ সময় কাদার মধ্যে থাকার কারণে অনেক কোরবানির পশু কিন্তু আসলে অসুস্থ হয়ে যাচ্ছে। আর বিক্রেতা যারা আছেন, বিক্রেতা তো এই কাদা পানি মানিয়েই তার যেহেতু আসলে কোরবানির পশুটি কিনতে হবে, সেক্ষেত্রে তারা তাদের যে পছন্দের কোরবানির পশুটি সেটি কেনার চেষ্টা তারা আসলে করছে। তবে বৃষ্টি থেমে যাওয়ার পরে আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাটে ক্রেতাদের যে উপস্থিতি, সেই ক্রেতাদের উপস্থিতি কিছুটা বেড়েছে। দাম নিয়ে এখন পর্যন্ত আসলে খুব বেশি অসন্তোষের কথা আমরা ক্রেতাদের মুখ থেকে আসলে শুনতে পাইনি। তবে যারা এখন পর্যন্ত গরুর দাম মেলাতে পারেননি, অর্থাৎ গরু কিনতে পারেননি, তাদেরা বিভিন্ন হাট ঘুরছেন। তারা বলছেন যে হাটে কোরবানির পশুর দাম বেশি। তবে যারা কোরবানির পশু কিনেছেন তাদের মধ্যে খুব একটা অভিযোগ কিন্তু আসলে আমরা পাইনি। তারা যেটি আসলে বলছেন যে গত বছরের তুলনা যদি করেন তাহলে দাম খুব একটা বাড়েনি, তাদের সাধ্যের মধ্যেই তারা কোরবানির পশুটি আসলে কিনতে পারছেন। তো সব মিলিয়ে যেটি বলা যায় যে বৈরী আবহাওয়া এক ধরনের ভোগান্তি তৈরি করেছে রাজধানীর হাটগুলোতে। আদিল, আপনি থাকুন আমাদের সাথে। আমরা সরাসরি একটু উত্তরবঙ্গে যাব। রাজশাহী থেকে আমার সাথে রয়েছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, দুটি বিষয়, একটি হচ্ছে যে দরদামের তো একটু তুলনা শুনবই গত বছরের সাথে, আপনার অভিজ্ঞতায় কি বলে এক, আরেকটি বিষয় হচ্ছে সীমান্তবর্তী এলাকা হওয়ায় পশ্চিমবঙ্গে যেহেতু গরু জবাই এবার বেশ কড়াকড়ি হচ্ছেই না বলতে গেলে, ভারতীয় গরু আসছে কিনা? দেখুন, আমি এখন আছি রাজশাহীর সিটি হাটে। এটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট বলে বিবেচনা করা হয়। এই মাঝারি ছোট আকৃতির যে গরুগুলো রয়েছে সেগুলোর সবচেয়ে বেশি, এবং সেই সাথে ক্রেতার চাহিদাও কিন্তু এই ধরনের গরুতেই সবচেয়ে বেশি। আমরা এর আগে দেখেছিলাম যে যেগুলো 6 থেকে 7 মণ বা এর উপরেও রয়েছে 8-10 মণের গরু, সেগুলোর খুব একটা চাহিদা নেই। তবে মাঝারি আকৃতির গরু যেগুলো 4-5 মণের গরু ওজনের গরু রয়েছে, বা 2.5 থেকে 3 মণ ওজনের গরু, এই গরুগুলোর চাহিদা সবচেয়ে বেশি, এবং হাটে এদেরই আধিক্য সবচেয়ে বেশি। এগুলো মূলত দেশি গরু বলা হয়ে থাকে, এগুলো খামারির গরু। আর আরেকটি বিষয় যেটা আপনি জানতে চেয়েছিলেন, যে রাজশাহীর সীমান্ত খুব কাছাকাছি লাগোয়া একটি শহর, ঠিক এইখানে ভারতীয় গরুর আধিপত্য আমরা গেলবারও কিছুটা দেখেছিলাম, কিন্তু এইবার চোখে পড়ে না বলে এমনটি বললেই চলে। আমরা বেশ কয়েকটি হাট ঘুরে দেখেছি, সিটি হাট রয়েছে, এখানে কাটাখালী হাট রয়েছে, বানেশ্বর হাট রয়েছে, এছাড়া শহরের শহরকে কেন্দ্র করে আরও বেশ কয়েকটি হাট কিন্তু রয়েছে। প্রত্যেকটিতেই আমরা দেখেছি যে এখানে দেশীয় গরুর প্রাধান্য সবচেয়ে বেশি রয়েছে। যদিও প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য কিন্তু একটি কথা বারবার বলছিলেন যে তারা চাহিদা তুলনায় তাদের প্রায় 1 লক্ষ রাজশাহী জেলায় উদ্বৃত্ত পশু রয়েছে, কোরবানির পশু রয়েছে। আর দামের প্রসঙ্গ যদি বলা হয়ে থাকে, দাম গেলবারের তুলনায় কিছুটা বেশি, এবং এখানে যারা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে সবকিছুর দাম যেহেতু বেড়ে গেছে, গোখাদ্য থেকে শুরু করে পণ্য এই যে গরু পরিবহন করবে সেক্ষেত্রে একটি খরচ বেড়ে গেছে, যার ফলে সবকিছু প্রভাব পড়েছে এই কোরবানি পশুর উপরে। গেলবারের তুলনায় এবার আমরা দেখেছি যে মন প্রতি প্রায় 5 থেকে 7 হাজার টাকা করে বেশি যাচ্ছে। অনেকেই আসছেন, তবে এখানে একটি বিষয় হাটগুলোতে যেটি দাঁড়িয়েছে যে প্রকৃত মালিক এটি খুঁজে পাওয়া বেশ দুষ্কর, কেননা একটি গরুর পেছনে 3 থেকে 4 জন যারা মৌসুমি ব্যবসায়ী থাকেন বা অনেকে দালাল বলে থাকেন, ঠিক এই ধরনের ব্যবসায়ীদের সংখ্যা বেশি থাকে, যার ফলে প্রকৃত দাম নির্ধারণ করাটা বেশ কষ্টকর, কেননা গরুটি 4 থেকে 5 হাত বদল হয়ে বিক্রি, এই মালিক একটি অংশ এবং বিক্রেতাদের মাঝখানে যে একটি মধ্যস্বত্ব ভোগী থাকছেন, কয়েকটি হাত বদল হচ্ছে, এর ফলে কিন্তু দামের প্রভাবটি পড়ছে, এবং এর ফলে গরুর দামটি কিন্তু অনেক বাড়তি দেখা যায়। এখানে একটি 2.5 মণ ওজনের গরু হচ্ছে প্রায় 1,20,000 টাকার মতো এটি সর্বোচ্চ। যারা ক্রেতারা রয়েছেন তারা বলছিলেন এই গরুটির দাম সর্বোচ্চ হওয়ার কথা ছিল 80,000, এটি তারা প্রত্যাশা করছে। তো এখন দেখছি হাতে সময় আর একদিন আছে, হাটটাই জমে উঠেছে ক্রেতা বিক্রেতাদের, তবে দরদাম করে কিনছেন, খুব বেশি অভিযোগ নেই, কিন্তু যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু হাট দেখছেন এবং তারা স্বাচ্ছন্দ্যেই তাদের পছন্দের পশুটি ক্রয় করছেন। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। জি, রাজশাহীর সিটির হাটের খবরাখবর জানছিলাম। চট্টগ্রামে 20 মিনিটের বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় নগরীর কাতালগঞ্জ, পাঁচলাই সহ নিচু এলাকায়। এতে বেশ ভোগান্তিতে পড়েন এসব এলাকার বাসিন্দারা। তবে 1 ঘন্টা পর পানি নেমে যাওয়ায় জনজীবনে
স্বস্তি ফিরে এসেছে। হাঁটু সমান পানি পার হয়ে চলাচল করতে দেখা গেছে তাদের। জলাবদ্ধতার কারণে এ সময় বিভিন্ন যানবাহন অচল হয়ে পড়তেও দেখা গেছে। যদিও চলতি মাসের শুরু থেকে সিটি কর্পোরেশন ও সিডিএ খালগুলোর মুখ থেকে বাঁধ অপসারণ করা এবং নালাগুলোর মাটি উত্তোলন করায় দ্রুত পানিও নামছে নিচু এলাকাগুলোতে। আবহাওয়ার অফিসের পূর্বাভাস অনুযায়ী দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এলাকায় আপনার পানি উঠে, বৃষ্টি পড়লে সামান্য বৃষ্টি পড় হোক আর ভারী বর্ষণ হোক, পানি উঠে ওই সমস্ত এলাকায় চিহ্নিত করে রাস্তা উঁচা করা দরকার। তো কষ্ট হইতেছে না, আজি একবার পানি অর্থ করে 3-4 হাজার টাকা অর্থ করছি, ওষুধে তো হলো না, আবার কি অবস্থা আল্লাহ জানে। কাপড় চোপড় সব ডুবে গেছে, এই নাম কাপড় বাসাইছে ভিজে গেছে সব। জঙ্গল সলিমপুর ও অন্যান্য স্থানে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা কঠোরভাবে দমন করা হবে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এই কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, দীর্ঘ 17 বছরে কোনো আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুরে দেশের ভেতরেই আরেক রাষ্ট্র তৈরি করেছিল সন্ত্রাসীরা। জঙ্গল সলিমপুর সহ অন্যান্য জায়গায় যেখানে পুলিশ সদস্যদের উপর হামলা হচ্ছে সেসব জায়গা নজরে রাখা হচ্ছে। সন্ত্রাসীদের দুঃসাহস কঠোরভাবে দমন করা হবে। দেশে কোনোভাবেই সন্ত্রাস, মাদক, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এবারের ঈদে সড়ক দুর্ঘটনা অনেক কম হচ্ছে জানিয়ে তিনি বলেন, বেশিরভাগ দুর্ঘটনায় চালক ও যাত্রীদের ভুলের কারণে। এজন্য যাত্রীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া সারা দেশে কোরবানির পশুর হাট সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সলিমপুর সহ অন্যান্য জায়গায় যেখানে র্যাবের উপরে এবং পুলিশ বাহিনীর উপরে আক্রমণ হয়েছে, সেটা আপনাদের মতো আমরা খুব গভীরভাবে দেখেছি এবং এর উপরে আমরা অ্যাকশন নিচ্ছি। সেটা আপনাদের সামনে যখন দৃশ্যমান হচ্ছে ইতিমধ্যে, তখন আপনারা দেখতে পাবেন। এটা অনুমান করতে পারি, দীর্ঘ 17 বছর দেশে কোনো আইনের শাসন ছিল না, দুর্বৃত্তায়নের একটা মহামারী ছিল। সন্ধ্যার মধ্যে দেশের 6 জেলায় 80 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া অন্যান্য জেলায় 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং চট্টগ্রাম জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে, তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকাল থেকে রাজধানীতে বৈরী আবহাওয়া, কয়েক ঘন্টা ধরে বৃষ্টিও চলেছে। এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে গুলিস্তান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। জানবো নগরবাসীর ভোগান্তি। আলামিন, একেবারে ঈদের যাত্রী যারা, তারা বিভিন্ন দিকে ছোটাছুটি করছেন, স্টেশনগুলোতে ভিড়, এই অবস্থায় বেশ বৃষ্টিও দেখলাম আমরা, পানি জমে গেছে অনেক জায়গায়, সব মিলে জানাবেন। জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর বিভিন্ন জায়গায়, রামপুরা, বনশ্রী সহ আশেপাশে যে সমস্ত মালিবাগে আমরা কয়েকটি জায়গায় জলাবদ্ধতার কবলে পড়েছিলাম। এর বাইরে আপনি যেটা বললেন যে দক্ষিণ অঞ্চলগামী নৌ রুটের যে সমস্ত যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন, এই আবহাওয়া সংকেত পাওয়ার পরে তারা কিন্তু আধা ঘন্টার মতো বিভিন্ন রুটে নৌ চলাচল বন্ধ করে দিয়েছিলেন, অর্থাৎ লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছিলেন। কিছুক্ষণ আগে আমরা বিআইডব্লিউটির ঢাকার দায়িত্বে যারা রয়েছেন, অর্থাৎ ট্রাফিক কন্ট্রোল যারা করেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন, 1:30 থেকে আবার নৌ চলাচল অর্থাৎ লঞ্চ চলাচল বিভিন্ন গন্তব্যে শুরু হয়েছে। তবে যেই ভোগান্তির কথা বললেন, যে আমরা গতকালকেও যেমনটা দেখেছি যে গুলিস্তান থেকে শুরু করে এই অবধি বংশাল, পুরান ঢাকা থেকে এই অংশটু আসলে এই যানজটের কবলে পড়েছে যারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। আরেকটি বিষয়, আপনি জানেন ঈদ মৌসুমে অর্থাৎ প্রত্যেক ঈদ মৌসুমেই লঞ্চযাত্রী যারা হন, তারা অনেক সময় কেউ ডেকে জায়গা না পেয়ে ছাদে ভ্রমণ করেন, অর্থাৎ ছাদে তার বিছানা বেডিং নিয়ে সেখানে অবস্থান করেন। কিন্তু যদি বৃষ্টি হয় সেই ক্ষেত্রে তাদেরকে বিপক্ষে পড়তে হতে পারে। যদিও আমরা দেখেছি, শুনেছি বিভিন্ন জায়গায় এখনো বিভিন্ন নৌযানের তারা ছাদে অবস্থান করছেন। পরিস্থিতি আকাশের এখনো মেঘাচ্ছন্ন আকাশ। আবহাওয়া অফিস যেটি বলছে, তারা যে পূর্বাভাস দিয়েছেন 6টা পর্যন্ত, তাতে বজ্রপাত সহ ঝড়ো যে হাওয়া, ঝড়ো বৃষ্টি হতে পারে, এরকম একটি পূর্বাভাস তাদের সঙ্গে দেওয়া হয়েছে। তবে রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখেছি, অর্থাৎ যানবাহনের চাপ একদম নেই বললেই চলে। তবে গুলিস্তানে আসার পরে আমরা সেখানে কিছুটা যানজটের কবলে পড়েছি। তো এই রুটে যারা যাচ্ছেন তারা আসলে প্রথমে তারা যাবেন কি যাবেন না, যেহেতু নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল তারা সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিলেন,
সেই নিষেধাজ্ঞা তারা প্রত্যাহার করেছেন এবং এখন আবার লঞ্চ চলাচল শুরু হয়েছে। সেই ক্ষেত্রে যারা যাবেন তারা আসলে ভোগান্তি একরকম মাথায় নিয়েই যেতে হবে। আরেকটি বিষয়, এখান থেকে সদরঘাটের সুশৃঙ্খল পরিবেশের কথা আমরা গতকালকে দেখেছি, তবে আজকে সেটি হচ্ছে এই জায়গাটিতে অর্থাৎ গুলিস্তানের যে মোড় রয়েছে, বিশেষ করে গোলাপসার যে মাজার, সেইখান থেকে শুরু করে একদম আশপাশের এলাকা তীব্র। আলামিন, একটা বিষয়, আপনি আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছেন, ঈদের দিন কি স্বস্তিতে যাবে? না, এরকম তারা যে 24 ঘন্টার এবং দীর্ঘমেয়াদী যে পূর্বাভাস দিয়েছেন, তারা যেটি বলেছেন রাজধানী সহ বিভাগীয় যে শহরগুলো রয়েছে সেই শহরগুলোতেও ঈদের দিন বৃষ্টি হতে পারে, সেরকম একটি পূর্বাভাস তাদের পক্ষে দেওয়া হয়েছে এবং সেটি ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাতের যে সংখ্যার কথা তারা আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে তাদের যে দীর্ঘমেয়াদী পূর্বাভাস সেই পূর্বাভাসে তারা ঘোষণা দিয়েছেন। অর্থাৎ ধন্যবাদ আপনাকে। জানাচ্ছিলেন রাজধানীর আবহাওয়া পরিস্থিতি এবং জনভোগান্তি। বান্দরবানের আলীকদম উপজেলার করুকপাতা ইউনিয়নে বাড়ছে হামের প্রকোপ। এরই মধ্যে চিকিৎসা নিয়েছে অন্তত 300 জন। এখনও হাসপাতালে ভর্তি শতাধিক শিশু। এতে আতঙ্কে স্থানীয়রা, যার প্রভাব পড়েছে পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান জীবিকা জুম চাষে। ভরা মৌসুমে শত শত পরিবার চাষাবাদে যেতে না পারায় খাদ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। করুকপাতা ইউনিয়নের পাহাড় জুড়ে নেমে এসেছে নীরব সংকট। ছড়িয়ে পড়ছে হাম। অসুস্থদের চিকিৎসা ও হাসপাতালে যাতায়াত নিয়েই ব্যস্ত স্থানীয়রা, ফলে ব্যাহত হচ্ছে জুম চাষ। দুর্গম করুকপাতা ইউনিয়নের বাসিন্দা ব্রো, ত্রিপুরা ও মারমা জনগোষ্ঠীর প্রধান জীবিকা এটি। ছোট ভাই একজন রোগী, হামের রোগী, হাসপাতালে। তো আমার বাড়ি হচ্ছে বড়াগলানি চুপাড়া। ঘরের বউ একা, বাচ্চা আছে 3 জন, তো এই জমি চাষও করতে পারে না। হসপিটালে নিতে হয়, ওইখানে যে দেখতে হয়, সেই কারণে জুম কাজ করতে পারে না, অবস্থা সেভাবে হয়ে গেছে। যারা রোগী থাকি তারা তো করতে পারে না, মা বাবারা অনেক কষ্ট হয়, এরকম হাসপাতালে ছেলে মেয়ে নিয়ে থাকে। কৃষি বিভাগের তথ্য মতে আলীকদম উপজেলায় বছরে 1255 হেক্টর জমিতে জুম চাষ হয়। এর মধ্যে করুকপাতা ইউনিয়নেই প্রায় 600 হেক্টর জমি। কিন্তু এখন অনেক পরিবার জুম চাষ করতে না পারায় খাদ্য সংকটের শঙ্কা তৈরি হয়েছে। প্রশাসন বা আমাদের যে জুন কর্তৃক এভাবে যদি আমাদেরকে যে হামরুকের আক্রান্ত ফ্যামিলিকে যদি চূড়ান্ত তালিকা করে তাদেরকে একটু সহযোগিতা করেন, তাহলে তারা খাদ্য একটু সচ্ছল হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। যে আক্রান্ত পরিবারগুলো আছে, যদি আমরা সরকারি চাল বরাদ্দ পাই, অন্তত প্রতি পরিবারকে যদি আমরা 30 কেজি করে চাল দিতে পারি, তা আমরা যদি এই চালটা ওনাদেরকে ওখান পর্যন্ত পৌঁছে না দিতে পারি, আসলে ওনাদের যাওয়া আসার যে খরচ ওটাতেই চালের ইয়াটা চলে যাবে। তা আমাদের প্ল্যান আছে যে ওই পাড়াগুলোতে আমরা পৌঁছে দিব। পাহাড়ি এই জনপদে পরিস্থিতি সামাল দিতে সমন্বিত পদক্ষেপের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর কৃষি ও সামাজিক সুরক্ষাতেও জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে যুগোপযোগী নতুন শিক্ষাক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এসবের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে সবচেয়ে বেশি জোর দিতে হবে। গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার শপথ গ্রহণ করে। এরই মধ্যে সরকার 100 দিন পার করল। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব গ্রহণের 3 সপ্তাহের মধ্যেই ফ্যামিলি কার্ড দেয়া শুরু করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে খাল খনন কর্মসূচিও শুরু হয়েছে। দেশের দক্ষিণ পশ্চিমের 21টি জেলার পানি সংকট দূর করতে পদ্মা ব্যারেজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষাক্রম পরিমার্জনেও চলছে কাজ। দক্ষ জনশক্তি তৈরিতে যুগোপযোগী নতুন শিক্ষাক্রম করার উদ্যোগও নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকার সামাজিক সুরক্ষার কর্মসূচির ওপর জোর দিচ্ছে বেশি। বিশেষ করে তার ম্যানিফেস্টো বাস্তবায়নে খুব মনোযোগ দিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু বিভিন্ন কার্ডগুলো এবং খাল খনন এবং অন্যান্য কর্মসূচিগুলো দৃশ্যমান করছে। এই জায়গায় আমি দেখছি খুব অ্যাক্টিভলি কাজ করছে প্রধানমন্ত্রী অফিসটা। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। সেই সঙ্গে বেকারত্ব দূর করতে নতুন কর্মসংস্থান সৃষ্টির উপরেও জোর দিতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দায়িত্ব নেয়ার পর নির্বাচনী প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়নে কাজ করছে সরকার। জনগণের চাওয়াকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য।
এটা একটা অভূতপূর্ব বিষয় যে নির্বাচনী যে ইশতেহার ছিল সেখানে যে প্রতিশ্রুতিগুলো লিপিবদ্ধ ছিল তার প্রত্যেকটা কিন্তু ধরে ধরে খাত ভিত্তিক মন্ত্রণালয় ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন এ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত মাত্রার উন্নয়ন হয়নি। অস্থিরতা দূর করতে সরকারকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন স্বাভাবিক হচ্ছে না এবং আমরা কখনো দেখি যে একটা অল্প সময় স্বাভাবিক হয় এরপরে আবার অস্থিরতা সৃষ্টি হয়। এটা কি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্থিরতাগুলো সৃষ্টি করছেন? সেটাও যেরকম সরকারকে খতিয়ে দেখা প্রয়োজন। সেই সঙ্গে ভঙ্গুর অর্থনীতিও পুনরুদ্ধারে সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদ উপলক্ষে দেশে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 23 মে একদিনেই দেশে এসেছে প্রায় 17.5 কোটি মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংক জানায় মে মাসে 23 দিনে রেমিটেন্স এসেছে $2.97 বিলিয়ন, যা গত বছরের একই সময়ের তুলনায় $0.87 বিলিয়ন বেশি। সেই হিসেবে রেমিটেন্সের প্রবৃদ্ধি 40% বেশি। সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে। ব্যাংকাররা জানান ঈদ সামনে রেখে পরিবার পরিজনের কোরবানি ও বাড়তি খরচ মেটাতে প্রবাসীরা বেশি অর্থ পাঠান। কোরবানির ঈদ ঘিরে চামড়া খাতের জন্য 228 কোটি 50 লাখ টাকা ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে ঋণ খেলাপির কারণে নতুন ঋণ দিতে আগ্রহী নয় ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে বর্তমানে চামড়া শিল্প খাতে মোট ঋণের পরিমাণ প্রায় 15,028 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ 1,892 কোটি টাকা, যা মোট ঋণের 12.59%। গত বছর ঈদের আগে 644 কোটি 50 লাখ টাকা ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বিতরণ হয় মাত্র 65 কোটি টাকা। পর্যাপ্ত ঋণ না পাওয়ার আশঙ্কায় এবছর খাত সংশ্লিষ্টরা কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণে অর্থ সংকটে পড়ার শঙ্কা জানিয়েছেন। বিউটি সংবাদ দুপুর আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর এক্স অ্যাকাউন্টে আরও সংবাদ